এদিকে আজ ২৬শে মার্চ গভীর রাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী তারেক রহমানের বাসভবন ঘেরাও করেছে। সারা দেশেই তুলকালাম পরিস্থিতি করে আওয়ামী লীগ জেগে উঠে শেখ হাসিনার রাস্তা পরিষ্কার এই মুহূর্তে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ফিরবে, বিএনপি সরকার সুযোগ দিতে পারে। বিএনপি যেহেতু ক্ষমতা এসেছে, ইউনূস নাই, আওয়ামী লীগের অনেক প্রত্যাশা ছিল ২৬শে মার্চ উপলক্ষে তারা বড় কিছু দেখাবে। দিকে ২৬শে মার্চেই মরণ কামড় দিল আওয়ামী লীগ। একে একে ফেসে গেলেন সাবেক উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাহাঙ্গীর আলম। এবার তারেক রহমানকে চেপে ধরল ভারত। অবশেষে পর্দার আড়ালে শেখ হাসিনার বাজিমাত। আলহামদুলিল্লাহ, পাল্টে যাচ্ছে আওয়ামী লীগ, বদলে যাচ্ছে নেতৃত্ব। শীঘ্রই আসছে সমন্বয় টিম, শীর্ষ নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা। ঠিক আছে, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম। আর পালের গোদাটার কি হবে? ১/১১/২০২৪ অরাজনৈতিক সরকারের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা তারেক রহমানকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়, তার কি হবে? এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী নেত্রী, যার এক ইশারায় পুরো দেশ চলত, যার কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তিনি ভারতে কেমন আছেন? গণ অভ্যুত্থানের মুখে আকস্মিক ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা জানলে আপনিও রীতিমতো চমকে যাবেন। বিএনপি সরকার বিরাট বিরাট শক্তির ফাঁদে পা দিয়েছে। ঘটনা ঘটে গেছে, আর কিছু করার নেই। বাংলাদেশের সামনে অন্ধকার, বাংলাদেশের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আজকে ২৬শে মার্চ গভীর রাতে আওয়ামী লীগ কর্মীরা একসাথে রাজপথে নামে এবং বিশাল পরিকল্পনার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনূস সমন্বয়ক এবং বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে জামাত বিএনপি, এদেরকে কিভাবে পতন করানো যায়, ধ্বংস করানো যায়, সেইটার পরিকল্পনা করছিল। আর আজকে সেই শেখ হাসিনার পরিকল্পনাটাই বাস্তব হয়। এই ২৬শে মার্চকে নিয়ে অনেকেই বয়ে ছিল, সেই বয়টাও কিন্তু এই মুহূর্তে একটা বড় আকার ধারণ করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে আওয়ামী লীগের তাণ্ডব এবং দেশের রাজনীতির মধ্যে যে অনেক ঘটনা, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী নেত্রী, যার এক ইশারায় পুরো দেশ চলত, যার কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তিনি ভারতে কেমন আছেন? গণ অভ্যুত্থানের মুখে আকস্মিক ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা জানলে আপনিও রীতিমতো চমকে যাবেন। যে নেত্রী একদিন সদর্পে বলতেন তিনি দেশের মানুষের জন্য সব করেছেন, আজ তাকে অডিও বা অন্য কোনো বার্তাতে আর সরব হতে দেখা যাচ্ছে না। এমনকি ভারতের যে মিডিয়াগুলো তাকে ঘিরে সব সময় সরগরম থাকতো, তারাও আজ একেবারেই নীরব। আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? কেমন কাটছে তার দিনকাল, কেমন কাটলো তার এবারের ঈদ, কিছু নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এখন চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বয়স এবং স্বাস্থ্য দুটোই আগের চেয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। এক সময়ের ব্যস্ত নেত্রী আজ প্রিয়জনদের ছাড়া সম্পূর্ণ একাকী দিন পার করছে। একসময় যে নেত্রীর একটা ফোন কলের জন্য নেতারা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন, আজ সেই নেত্রী দলের নেতা কর্মীদের সাথে যোগাযোগের জন্য ছটফট করছেন। আগে ফোন করে নানা দিক নির্দেশনা দিলেও এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা ফোন পর্যন্ত ঠিক মতো রিসিভ করছেন না। সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। ভারতের সমাজ মাধ্যমগুলোর মতে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো শেখ হাসিনার দিক থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন। দলের ভেতরের অবস্থা আরো করুন। আওয়ামী লীগের সুবিধাবাদী বা হাইব্রিড নেতাদের একটি বড় অংশ, যারা একসময় ক্ষমতার বড় সুবিধা ভোগ করেছেন, তারা এখন বিদেশে পালিয়ে গিয়ে রীতিমতো বিলাসবহুল জীবনযাপন করছেন। অন্যদিকে তৃণমূলের কর্মী এবং হাইব্রিড নেতাদের আরেকটি অংশ দেশে জেল খাটছেন বা আত্মগোপনে আছেন। যারা দেশে আছেন তারা গা ঢাকা দিয়ে নানাভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করছেন। এমন অবস্থায় দলের তৃণমূল কর্মীদের মাঝে তৈরি হয়েছে চরম অভিমান আর ক্ষোভ। যে নেত্রীর নির্দেশে তারা জীবন বাজি রেখে এতদিন কাজ করেছেন, সেই নেত্রী আজ তাদের বিপদে ফেলে বিদেশে নিরাপদে আছেন। এই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ফলস্বরূপ তৃণমূলের অনেক নেতাকর্মী এখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। বাস্তবতার এই নির্মম হিসাব নিকাশে শীর্ষ নেত্রীর ফোন বা কোনো আশ্বাসের বাণী এখন তাদের কাছে নিছক বিস্ফোরা বা অর্থহীন মনে হচ্ছে। অনেকে আশা করেছিলেন হয়তো ভারত সরকারের সহায়তায় শেখ হাসিনা শেষ পর্যন্ত কোনো একটি জাদুকরী বা কৌশলী রাজনৈতিক খেলা খেলবেন,
কিন্তু লক্ষ কোটি নেতাকর্মীকে দেশে বিপদের মুখে ফেলে পালিয়ে যাওয়া নেত্রীর প্রতি দলের কর্মীদের সেই পুরনো বিশ্বাস আর অবশিষ্ট নেই। দেখেছেন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। দর্শক, আপনারা যারা দেশের সমসাময়িক রাজনীতি এবং এমন সব অজানা ও বিশ্লেষণধর্মী খবর পেতে চান, তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো তথ্যবহুল খবর নিয়ে আসতে উৎসাহ যোগায়। এবার আসা যাক ভারত সরকারের ভূমিকার কথায়। ভারতের বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, খোদ ভারত সরকারও এখন শেখ হাসিনার বিষয়ে আগের মতো আর কোনো আগ্রহ দেখাচ্ছে না। যতটুকু প্রোটোকল না দিলেই নয়, ঠিক ততটুকুই দেওয়া হচ্ছে তাকে। 26শে মার্চ এসেও আওয়ামী লীগ কিছুই করতে পারলো না। দর্শক, 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ এই করবে সেই করবে, নানান হাক ডাক ছিল। বিএনপি সরকার সুযোগ দিতে পারে, বিএনপি যেহেতু ক্ষমতা এসেছে, ইউনুস নাই, আওয়ামী লীগের অনেক প্রত্যাশা ছিল 26শে মার্চ উপলক্ষে তারা বড় কিছু দেখাবে, কিন্তু দেখা গেল যে ধৈঞ্চা কিছুই না। বরং ইউনুসের আমলে যা বেড়েছে এবার তাও পারেনি। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এই দিক থেকে সঠিক পথে আছে। আওয়ামী লীগকে লুটে পুটে খেতে চায় বিএনপি, আওয়ামী লীগকে চুষি খেতে চায় বিএনপি, দ্যাটস রাইট। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দিবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এবং থাকবে। বিএনপি এ বিষয়ে সঠিক পথে, বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে এক্ষেত্রে সঠিক পথে আছে। দেখেন, জামাত ইতিহাসের একটা স্থান করে নিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামাত বদ্ধপরিকর। এই জায়গাটায় জামাত এখন রিলেভেন্ট। বাংলাদেশের স্বাধীনতার কথা বললেই জামাত ইজ রিলেভেন্ট, কারণ আমাদের স্বাধীনতা রক্ষা জামাত ছাড়া সম্ভব নয়। এবং জামাতের লোকজন তারা স্মৃতিসৌধে যায়, শ্রদ্ধা নিবেদন করে, দোয়া করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ ইতিহাসের নির্মম বাস্তবতা যে আসলে মানুষ অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার অল ইন অল সর্বাধিনায়ক, আজকে তার নাম উচ্চারণ করাটাও ফৌজদারি অপরাধ, এবং তার নাম উচ্চারণ করলেও পিটানি খেতে হয় এবং জেলে যেতে হয়। এই বিএনপি সরকার আমলে। তো দর্শক, ধানমন্ডি 32 কেন্দ্রিক নানা পরিকল্পনা ছিল। ধানমন্ডি 32-এ কিছু যুবক যেখানে দোয়া করতে গেছে, পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ইউনূসের আমলে তো যেত, মানুষজনকে ঠেকাতে হতো, কিন্তু এখন সাধারণ জনগণকে ঠেকাতে যেতে হয় না, পুলিশ ঘর ধাক্কা দিয়ে দিলেই ওখান থেকে চলে যায়। একটা উত্তেজনা অ্যাটলিস্ট ইউনূসের সময় ছিল যে কি না কি করে আওয়ামী লীগ, ধানমন্ডি 32-এ আসে না কোন জায়গায় আসে, আবার আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা আসে না কি, কাদের সিদ্দিকী আবার আসে কিনা, এবং কয়েকবার কাদের সিদ্দিকী আসার চেষ্টা করেছিল আপনারা জানেন। কিন্তু এখন কাদের সিদ্দিকীরাও 26শে মার্চ উপলক্ষে হোক আর যে মার্চ উপলক্ষে হোক কোনো মার্চে আসতে পারছে না। এমনকি সামনে আপনারা জানেন যে 15ই আগস্ট আসবে, সেই 15ই আগস্টেও আওয়ামী লীগের লোকজন ধানমন্ডি 32-এর ধারে কাছেও পাড়া দিতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এবং থাকবে। বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে অসাধারণ ঘটনা ঘটাচ্ছে। দর্শক, 26শে মার্চ উপলক্ষে মানে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের ভাগ্য বিএনপি জামাত তাদেরকে ভাগ করে খাবে, এতটুকুই। দেখেন, আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে এবং আওয়ামী লীগের কিছু কট্টর সমর্থক আছে, তারা আছে এবং থাকবে। অবশ্য তারা এতটাই দুর্বল যে তারা ঝটিকা মিছিল করতে পারে না। জামাত শিবির কিন্তু নিষিদ্ধ অবস্থায় ঝটিকা মিছিল করেছে এবং হত্যা, নির্যাতন, গুলি, ক্রসফায়ার এগুলো উপেক্ষা করে তাদের অবস্থান জাতিকে জানান দিয়েছিল। গোপন মিটিং করে নানানভাবে তারা টিকেছিল। সেই তুলনায় জামাতের উপর যে নির্যাতন হয়েছিল, সেই তুলনায় আওয়ামী লীগের উপর তেমন কোনো নির্যাতনই হচ্ছে না। সেখানে আওয়ামী লীগ কিছুই করতে পারছে না। এটা থেকে একটা বিষয় স্পষ্ট। বিশেষ করে 26শে মার্চ উপলক্ষে আমি ধারণা করেছিলাম যে কিছুটা নড়াচড়া তারা দিবে, কিন্তু না, কিছুই করতে পারলো না। আমি ভেবেছিলাম যে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করবে, ইত্যাদি ইত্যাদি। না, উল্লেখ করার মতো কিছুই করতে পারেনি। মানে বিএনপি এটা নিয়ে এখন আর উদ্বিগ্নই না, সরকারের চিন্তা নাই। ইউনূস আমলের পুলিশের একটা চিন্তা ছিল যে আওয়ামী লীগ কি না কি করে, কিন্তু একদম সব সাইজ হয়ে গেছে এবং আওয়ামী লীগ ফিলিং চিটেড, তারা চিট ফিল করছে যে বিএনপি কে তারা ভোট দিল যে তাদেরকে সুযোগ দিবে, বিএনপি ক্ষমতা আসলে জামাত ঠেকাতে পারলে আমাদের লাভ। এখন দেখা গেছে উল্টা। অ্যাটলিস্ট জামাত ক্ষমতা আসলে আমার মনে হয় যে কিছুটা হলেও আওয়ামী লীগ সাহস করে রাস্তায় নামতো, কিন্তু বিএনপি ক্ষমতায় এই সাহস আর পাচ্ছে না। এর জন্য অনেক দিক থেকে জামাতের চাইতে বিএনপি আশায় যে ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে সেটা বলবো না। আলহামদুলিল্লাহ, যে দাবি দীর্ঘদিন যাবত করে আসছিলাম, পাল্টে যাচ্ছে আওয়ামী লীগ, বদলে যাচ্ছে নেতৃত্ব। শীঘ্রই আসছে সমন্বয় টিম, শীর্ষ নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা। আশা করি খুব শীঘ্রই ঘোষণা আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজ 25শে মার্চ গণহত্যা দিবস। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের জামাতের গো আজম নিজামী কামরুজ্জামানের সহযোগিতায় বাঙালি জাতির উপর
নির্মম ভাবে তাদের হত্যাযজ্ঞ চালায় অপারেশন সার্চ লাইট নাম করে। বিভীষিকাময় সেই রাত, যে রাতেই হাজার হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। আজকের এই রাতেই বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। আর তাই ঠিক 12টার একটু পর নাগাদই বিপদ আজ করতে পেরেই তিনি 12টার একটু পর নাগাদ স্বাধীনতার ঘোষণা দেন এবং পরের দিন বঙ্গবন্ধু সেই স্বাধীনতা ঘোষণাপত্রটি সর্বপ্রথম রেডিওতে পাঠ করে শোনান হান্নান শাহ, অন্যতম সেক্টর কমান্ডার। তার ঠিক পর নাগাদ অর্থাৎ 27শে মার্চ জাতির উদ্দেশ্যে চট্টগ্রাম রেডিও বেতার থেকে 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সাহেব তিনি সেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্রটি পাঠ করে দেশবাসীর কাছে শোনান এবং তিনি সেই ঘোষণাপত্রে উল্লেখ করেন ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পক্ষ থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন বা পাঠ করছেন। ইতিহাসের মীমাংসিত এই সত্য। এরপরে অনেক ইতিহাস হয়ে যায়, আর হয়তো আমি তোমাদের মাঝে থাকবো না যত সময় পর্যন্ত বাঙালি জাতির চূড়ান্ত বিজয় না হবে, তত সময় পর্যন্ত মুক্তিযুদ্ধে বাংলা জাতির বিজয় না হবে, তত সময় পর্যন্ত তোমরা যুদ্ধের ময়দান ছাড়বে না। বঙ্গবন্ধু চাইলেই কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিতে পারতেন, কিন্তু তিনি যান নাই, কারণ তিনি ইতিহাসে হয়তো তাকে কাপুরুষ বলে আখ্যায়িত করা হবে। তাই তার যোদ্ধাদের মনোবল দৃঢ় রাখার জন্য আজকের এই ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো তিনি তার নিজ বাড়িতে ছিলেন, 32 নম্বরে ছিলেন এবং সেখান থেকে পাকিস্তানিরা তাকে সেদিন গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানে। তিনি বুঝেছিলেন হয় তাকে গ্রেফতার করবে না, তিনি মারাও যেতে পারে, তাকে সেদিন মেরেও ফেলতে পারে। সবকিছু উপেক্ষা করে তিনি তার বাড়িতেই সেদিন ছিলেন। বঙ্গবন্ধু গ্রেফতার সহ শুরু হয় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে জীবন বাজি রেখে আমাদের 30 লক্ষ ভাইরা বাবারা তারা তাদের 1 সাগর রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর 1971 সালে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করি। বাঙালির সামনে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সহযোগিতায় একে একে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম আর যখন পাকিস্তানিরা হেরে যাচ্ছিল, তারপরে ইতিহাসে আরেকটি নরকীয় ঘটনা তারা ঘটায়। অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখে তারা যখন আত্মসমর্পণ করবে, দিক বিদিক পাকিস্তানি বাহিনীরা যখন দৌড়ে পালাতে ছিল, জামাতিরা অর্থাৎ পিস কমিটি, শান্তি কমিটি নামক জামাতিদের যে সকল সহযোগী কমিটিগুলো বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছিল, তারা যখন পাকিস্তানের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল, তখনই তারা ডিসেম্বর আরেকটি গণহত্যা চালায়, এদেশের বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা আর্ট করে। শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, শিল্পীদের উপর সেই রাতে তারা নির্মমভাবে হত্যা করে এবং সেই নামের তালিকা এই গু আজম নিজামীরা, কামরুজ্জামানরা সেদিন করেছিল এবং পাকিস্তানিদের সাথে সেদিন আমাদের দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এটি ইতিহাসের মীমাংসিত সত্য। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, মুক্তিযুদ্ধের কালীন সময় অবদান রাখা 1 নম্বর সেক্টর কমান্ডার, তথাপি দ্বিতীয়বার যখন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠকারী জিয়াউর রহমানের সন্তান বারবার 71-এর মহান মুক্তিযুদ্ধের মীমাংসিত ইতিহাসকে কলুষিত করছে, মিথ্যাচার করছে বিএনপির কিছু স্বার্থন্বেষী কথিত মুক্তিযোদ্ধাগণেরা। ইতিহাস সাক্ষী, যে ব্যক্তি একবার রাজাকার হয়েছে সে সারা জীবনই রাজাকার, কিন্তু যে ব্যক্তি একবার বীর মুক্তিযোদ্ধা হয়েছে সে সারা জীবন মুক্তিযোদ্ধা থাকে না, সেও কখনো রাজাকারে পরিণত হয়। যারা স্বাধীনতার ঘোষণা নিয়ে, কে ঘোষণা করছে এটা নিয়ে যারা বিতর্ক করতেছে, তারাই ইতিহাসের চরম শত্রু, তারা বাঙালির শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, সার্বভৌমত্বের শত্রু, তারা ইতিহাস বিকৃতকারী। অবশ্যই ইতিহাস তাদের ক্ষমা করবে না, তাদেরও একদিন এই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সেই বিকৃত ইতিহাসের পথে হাঁটছে, 71 মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। এর মাধ্যমেই সে তার কফিনে প্যারেক মারা শুরু করেছে, এর মাধ্যমেই তার একদিন ভয়ঙ্কর রকমের পরিণতিতে তাকে পড়তে হবে। যদি সে কথা ভঙ্গ করে, যদি সে ওয়াদা বরখেলাপ করে, মুনাফিকি করে, এর পরিণতি তিনি সহ তার সাঙ্গপাঙ্গদের করুণভাবে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। এটাই চিরন্তন সত্য, কারণ ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। ইতিহাসে যে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তারেক রহমান জিয়ার মতন ক্ষমতাশালী ব্যক্তি নন। বাংলার ইতিহাসে সবচাইতে বেশি বীর মুক্তিযোদ্ধা হত্যা করেছিল 75 পরবর্তী সময় এই জিয়াউর রহমান। সেনাবাহিনীর অসংখ্য অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল জিয়াউর রহমান। ক্ষমতা যখন পালাবদল হইয়া যায়, সর্বশেষ 2009 সালে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করায় জিয়াউর রহমানের পোলা আজকের প্রধানমন্ত্রী এই তারেক রহমান। নীল নকশার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে শুধু আওয়ামী লীগ সরকারকে হটানোর উদ্দেশ্যে সেদিন আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক চৌকস অফিসারকে, তত্ত্ব অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করে তারেক রহমান। বিভৎস তারেক রহমানের ইতিহাস, তারেক রহমানের ইতিহাস বোমাবাজির ইতিহাস, সন্ত্রাসবাদের ইতিহাস, দখলবাজের ইতিহাস, গুম খুনের ইতিহাস, হাওয়া ভবনের ইতিহাস, খোয়াব ভবনের ইতিহাস। দেশপ্রেমিক প্রথম শ্রেণীর জাতীয় নেতাদেরকে নির্মমভাবে
করার ইতিহাস। সুতরাং তাকে তাকে হুঁশিয়ার করে বলতে চাই মিস্টার তারেক রহমান সাহেব, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।